প্রিয় ছাত্রছাত্রীরা, আরও একবার স্বাগত জানাই তোমাদের দশম শ্রেণীর ইতিহাস ক্লাসে। আমি বিকাশ সরকার, বদলপুর উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক। আমরা তৃতীয় অধ্যায়ে পড়েছিলাম, সেখানটায় একটা টপিকস বাদ রয়ে গেছে, একটা দুটো টপিকস, খুব বেশি সময় লাগবে না। মুন্ডা বিদ্রোহ এবং রংপুর বিদ্রোহ নিয়ে আমরা আলোচনা করব আজকে। পরবর্তীতে যদি আমরা সময় পাই তখন অন্য টপিক্সে আমরা আলোচনা করব। মুন্ডা বিদ্রোহ এটি কৃষক উপজাতি বিদ্রোহ। অন্যান্য সেই চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহের মতোই কৃষক উপজাতি বিদ্রোহ, যেটা তোমার 1899-1900 সেই সময়টায় হয়েছিল মুন্ডা বিদ্রোহ। এই মুন্ডারা তারা সেই ছোটনাগপুর অঞ্চলে, সেখানটায় তারা বসবাস করত। বিভিন্ন সম্প্রদায়ে তারা ছোটোখাটো সম্প্রদায়ে বিভক্ত ছিল। কোল, ভিল, ভূমিজ, ও এই সমস্ত ছোট ছোট সম্প্রদায় তারা বিভক্ত ছিল এই মুন্ডারা। তো তাদেরও কিন্তু এই ব্রিটিশদের যে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা, সেই ঔপনিবেশিক শাসন ব্যবস্থা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল অন্যান্য উপজাতি বিদ্রোহগুলোর মতোই। এই মুন্ডা বিদ্রোহ মূলত নেতৃত্ব দিয়েছিলেন, তিনি হলেন বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা এই মুন্ডা বিদ্রোহের নেতা। তারই নেতৃত্বে মুন্ডারা সেই উলগুলান বলা হয়, দেখো উলগুলান শব্দটা খেয়াল করো। যেমন আমরা সাঁওতাল বিদ্রোহের সময় সাঁওতাল হুল বলা হতো বিদ্রোহকে, হুল তাদের ভাষায়, হুল মানে বিদ্রোহ, ঠিক মুন্ডাদের ভাষায় উলগুলান মানে হলো ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ বলতে পারো, একই। কেমন প্রবল বিক্ষোভ। তো এখানেও কিন্তু শর্ট কোশ্চেনে কিন্তু অনেক সময় থাকে একের কোশ্চেনে উলগুলান কথার অর্থ কি, তখন তোমাকে বলতে হবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ। এই বিরসা মুন্ডার নেতৃত্বেই মুন্ডারা তারা সেই উলগুলান বা যাই বলো ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভে তারা ইংরেজ, ছোটনাগপুর অঞ্চলে ইংরেজ এবং তাদের যে জমিদার, জোরদার, ব্যবসায়ী, সেই সমস্ত মানুষ যারা রক্ত চোষার মতো এই সমস্ত উপজাতি অঞ্চলের মানুষগুলোকে শোষণ করছিল, সহজ সরল এই উপজাতি সম্প্রদায়ের মানুষগুলো এদের শোষণে শেষ পর্যন্ত বাধ্য হয়ে কোনো উপায়ন্তর না দেখে আরও একটা বিদ্রোহের পথে পা বাড়ায়। এই মুন্ডা বিদ্রোহ মূলত ছোটনাগপুরের যে আশেপাশে অঞ্চল, সেই অঞ্চলগুলোতেই সীমাবদ্ধ ছিল। রাঁচি, তারপর ধরো চক্রধরপুর, তারপর খুঁটি, তারপর তোরপা, কাড়া, বাসিয়া, এই সমস্ত আশেপাশের যে অঞ্চলগুলো দেখেই বুঝতে পারছো যে এগুলো খুব বেশি জায়গার নামগুলো পরিচিত জায়গা নয়, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এর আশেপাশের অঞ্চলের মধ্যেই বিদ্রোহটা সীমাবদ্ধ ছিল। তো এই যে বিরসা মুন্ডা, তিনি প্রথমে ওই অঞ্চলের একটি জার্মান স্কুলে, গ্রামের আগে প্রাইমারি স্কুলে পড়াশোনা করার পর তারপর তিনি ওই অঞ্চলের একটি জার্মান মিশনারি স্কুলে তিনি ভর্তি হয়েছিলেন। ইংরেজি পাশ্চাত্য শিক্ষায়, স্বাভাবিক জার্মান মানে ইউরোপের একটি দেশ, ইউরোপীয় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য মিশনারি স্কুল ছিল। কিন্তু সেখানে পড়াশোনা করবার পর তিনি দেখলেন যে সেখানটায় কিন্তু যে উদ্দেশ্যটা কিন্তু মূলত উদ্দেশ্য খ্রিস্টানে পরিণত করা। তো সেই বিষয়টা তিনি মেনে নিতে পারলেন না এবং তাদের যে সেখানটায় যে ঔপনিবেশিক শাসনের যে চিত্রটা, সেটা কিন্তু তার সামনে আরো পরিষ্কার হল। তখন তিনি সেই স্কুল ছেড়ে দিয়ে চলে এলেন আবার সেই নিজের যে স্বধর্ম, সেখানটায় তিনি এসে মুন্ডাদের সংগঠিত করলেন এবং ওই অঞ্চলে এই জমিদার, জোরদার, তারপর মহাজন, তারা কি করছিল, তারা মুন্ডাদের যে পতিত যে জমিগুলো, সেই পতিত জমিগুলো দখল করে নিচ্ছিল। জমিদার, জোরদার তারা সেইগুলো দখল করে সেই অঞ্চলে তারা
সেগুলো ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠা করে সেই সব জায়গা থেকে ভূমি রাজস্ব বা জমির ওপর যে খাজনা, ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ, সেগুলো তারা কালেকশন করে তাদের আয়ের উৎস খুঁজছিল। কারা? জমিদার, জোতদার, মহাজনরা মুন্ডাদের পতিত জমিগুলোকে দখল করে। সুতরাং তখন এই বিরসা মুন্ডার নেতৃত্বে 1893 সালে মুন্ডারা বিদ্রোহ করতে লাগলো, প্রতিবাদ করতে লাগলো। সেই প্রতিবাদে বিরসা মুন্ডাকে গ্রেপ্তার করা হলো এবং শেষ পর্যন্ত তারপরও 2 বছর জেলে রাখার পর 1895 সালে বিরসা মুন্ডাকে জেল থেকে মুক্তি দেওয়া হলো, ছেড়ে দেওয়া হলো। এরপর বিরসা মুন্ডা কি করলেন? তিনি প্রবল উৎসাহে তার লোকজন নিয়ে একটি সৈন্য দল গঠন করলেন, মানে ব্রিটিশদের সঙ্গে লড়াই করবার জন্য প্রস্তুত করলেন। এবং তারই খুব কাছের যে অনুচর গয়া মুন্ডা, তাকে তিনি সেই বিদ্রোহের সেনাপতি নিয়োগ করলেন। যথারীতি মুন্ডারা তার অস্ত্র শস্ত্র নিয়ে সেই জমিদার, জোতদার, মহাজন, ব্রিটিশদের অফিস কাচারি, এই সমস্ত জায়গাগুলো তাদের আক্রমণের লক্ষ্য ছিল। এবং আরও একটা আক্রমণের তাদের মূল লক্ষ্য ছিল, সেটা হলো কিন্তু গির্জা। আক্রমণের অন্যতম লক্ষণ ছিল গির্জা। আমরা পরে দেখব সেখানটায় কেন, বা এখানটা আমরা আলোচনা করি। গির্জাতে খ্রিস্টান মিশনারিরা তারা ওই অঞ্চলের মুন্ডাদের তারা ধর্মান্তরিত করবার চেষ্টা করছিল। সুতরাং মুন্ডারা সেটা আতঙ্কিত হয়ে গেছিল, ঠিক যেমন আমরা অন্যান্য উপজাতি বিদ্রোহের ক্ষেত্রেও দেখেছিলাম, সাঁওতাল বিদ্রোহের সময় দেখেছিলাম। সেই এখানটা আরো বেশি করে দেখলাম আমরা, সেই গির্জাগুলো সেই জন্য কিন্তু আক্রমণের লক্ষ্য হয়ে গেল, অন্যতম লক্ষ্য হয়ে গেল এই মুন্ডাদের কাছে। বিরসা মুন্ডার নেতৃত্বে যে বিদ্রোহটা হয়েছিল সেই বিদ্রোহীদের কাছে। এদিকে বিরসা মুন্ডা, এই মুন্ডা বিদ্রোহ আমরা যদি আমরা পরবর্তীকালে বিশ্লেষণ করি, বা আমরা আগে সেটা আলোচনা করে নেই, যেহেতু কথা প্রসঙ্গে উঠে এলো, আমরা প্রত্যেকটা উপজাতি বিদ্রোহী দেখেছি। আমরা কি দেখলাম? যে খ্রিস্টান মিশনারিরা ওই অঞ্চলে ধর্ম প্রচার করতে যাচ্ছিল। তারা অর্থ, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে এই সমস্ত যে আর্থিকভাবে পিছিয়ে পড়া যে মানুষগুলো, তাদেরকে তারা প্রস্তাব দিত যে যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করা হয় তাদের এই চিকিৎসা, তারপর খাবার দাবার, শিক্ষা, এগুলোর ব্যবস্থা নেবে। ফলে অনেক এই ধরনের পিছিয়ে পড়া মানুষগুলো, উপজাতি মানুষগুলো, তারা কিন্তু বাধ্য হয়ে একটু ভালো থাকবার আশায়, ভালো জীবনযাপনের আশায়, নিশ্চিন্তে জীবন কাটানোর আশায় তারা কিন্তু খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হয়ে যাচ্ছিল। এইটা সমস্ত উপজাতিদের ক্ষেত্রে একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। মুন্ডা বিদ্রোহের ক্ষেত্রে এই বিষয়টা, এই যে ধর্মীয় যে একটা প্রভাব, এটা আরো বেশি করে আমরা লক্ষ্য করব। কারণ এখানটায় এই বিরসা মুন্ডা এই সময়টা কি করলো? জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি নিজেকে ধরতি আবা বা পৃথিবীর জনক, অর্থাৎ মুন্ডাদের জনক বলে তিনি নিজেকে পরিচয় দিলেন। ধরতি আবা, তিনি বলেন যে তিনি ঈশ্বরের দূত, তার মধ্যে অলৌকিক ক্ষমতা রয়েছে। সুতরাং এই প্রচারের ফলে মুন্ডারা কিন্তু তাকে ঈশ্বরের দূত বলে মনে করলো, এবং ফলে তার জনপ্রিয়তা কিন্তু মুন্ডাদের মধ্যে আরো বৃদ্ধি পেল। তিনি অনেকটাই কিন্তু সর্বজনগ্রাহ্য হয়ে উঠলেন, সবার কাছে তিনি খুব গ্রহণযোগ্য হয়ে উঠলেন। তারা বিশ্বাস করলেন, মুন্ডারা বিশ্বাস করলেন যে বিরসা মুন্ডার মধ্যে অলৌকিক ক্ষমতা রয়েছে, ঈশ্বর তার মধ্যে এসছেন, ঈশ্বরের রূপে তিনি এসছেন ধরতি আবা হিসাবে। তিনি মুন্ডাদের এই ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত করবেন। তো এই যে ধরতি আবা, তিনি এখানটায় তিনি নিজেকে প্রচার করলেন এবং তিনি বললেন যে তার যে দেবতা সেটা হলো সিংবোনা বা সূর্য দেবতা। তিনি একটা আলাদা সম্প্রদায়, বিরসা নামে একটা আলাদা সম্প্রদায়ের তিনি জন্ম দিলেন, আলাদা একটা ধর্মের জন্ম দিলেন। সেই ধর্মের মূল কথা ছিল প্রার্থনা করতে হবে, প্রেয়ার করতে হবে, অন্যকে ভালোবাসতে হবে, অর্থাৎ স্নেহ মমতা দেখাতে হবে অন্যের প্রতি, এবং আত্মশুদ্ধি, নিজেকে পিউরিফাই করতে হবে। এই ছিল বিরসা সম্প্রদায়ের মূল কথা, এবং যেখানে মূল প্রচারক বলা যায় এই বিরসা মুন্ডাকে। তো এইভাবে বিরসা মুন্ডার জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেল, এবং তারই নেতৃত্বে তখন মুন্ডা বিদ্রোহ কিন্তু ধীরে ধীরে সংগঠিত হতে লাগলো। প্রথম দিকে তারা সেই সমস্ত একইভাবে জমিদার, মহাজন ইত্যাদি যারা ছিল, গির্জা ইত্যাদি, তারা দখল করে নিল। এবং বিরসা মুন্ডা তিনি ঘোষণা করলেন যে আমরা আর
এই অঞ্চলে ব্রিটিশদের কোনো খাজনা দেবো না, বা ব্রিটিশদের যে প্রতিনিধি যারা রয়েছে জমিদার মহাজন তাদেরকে আমরা কোনো রকম খাজনা দেব না, আমরা এখানটা একটা স্বাধীন রাজ্য গঠন করবো, মুন্ডাদের স্বাধীন রাজ্য প্রতিষ্ঠার কথা তিনি বললেন, যে এটা আমাদের অঞ্চল, এটা আমরা স্বাধীন, আমরা তোমরা ব্রিটিশরা এটা জোর করে দখল করে নিয়েছো, সুতরাং আমরা আবার এটা স্বাধীন রাজ্যে পরিণত করব। তিনি এইটা মুন্ডাদের মধ্যে প্রচার করলেন। তার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ শেষ পর্যন্ত প্রাথমিক অবস্থায়, অন্যান্য বিদ্রোহগুলোর ক্ষেত্রেও যাওয়া হয়েছে, তাই এটা প্রাথমিক অবস্থায় তারা বিভিন্ন জায়গা তারা দখল করে নিয়েছিল, অনেক ইংরেজ জমিদার যোদ্ধাকে হত্যা করেছিল, কিন্তু পরবর্তীকালে ব্রিটিশরা তাদের সামরিক শক্তি প্রয়োগ করে এই মুন্ডাদের দমন করে। তো এই গেল মুন্ডা বিদ্রোহের বিবরণ। মূলত মুন্ডার যদি বিরসা মুন্ডার যদি পারিবারিক জীবনের কথা বলতে হয়, তিনি সেই রাঁচি জেলার উলিহাট গ্রামে তার বাড়ি ছিল। তার পিতার নাম ছিল সুবান মুন্ডা, তারই পুত্র এই বিরসা মুন্ডা। এই মুন্ডা বিদ্রোহের যে কারণগুলো যদি আমরা আরো একটু বিশেষভাবে স্পেসিফাইড ভাবে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখব যে মুন্ডারা খুদকাঠি প্রথায় বিশ্বাস করত। খুদকাঠি প্রথা ছিল, অর্থাৎ তাদের যে ভূমি ব্যবস্থা ছিল সেটা খুদকাঠি প্রথা, বাংলায় যেটাকে বলা হয় যৌথ মালিকানা ব্যবস্থা। আমরা সাধারণত দেখি জমি জমা কোনো একজনের নামে, তাই না? কারো জমি অমুকের নামে, অমুকের নামে, এরকম আলাদা আলাদা ব্যক্তি মালিকানার আমরা দেখে থাকি। তবে কোনো কোনো ক্ষেত্রে পার্টনারশিপ প্রপার্টিও থাকে। তো মুন্ডাদের ক্ষেত্রে এই খুদকাঠি প্রথাটা ছিল কিন্তু যৌথ মালিকানা ব্যবস্থা। তারা অনেকে মিলে একটা জমিতে তারা চাষাবাদ করতো এবং সবাই মিলে সেই পরবর্তীকালে ফসলগুলো সেগুলো তারা ভাগ করে নিত। অনেকটা আমাদের যে প্রপার্টিগুলো রয়েছে সমবায় প্রথা, সেটারই একটা ক্ষুদ্র রূপ বলতে পারো এই খুদকাঠি প্রথা বা যৌথ মালিকানা ব্যবস্থা। কিন্তু অন্যদিকে ব্রিটিশরা এসে কি করলো, তারা সেই যৌথ মালিকানা ব্যবস্থাটা, মুন্ডাদের দীর্ঘদিনের যে খুদকাঠি প্রথা যৌথ মালিকানা ব্যবস্থা, সেটা তারা তুলে দিল। তুলে দিয়ে সেই অঞ্চলে তারা ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠা করলো। সেই জমিগুলোর ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠা করে তারা খাজনা আদায় করতে লাগলো। তো এটা কিন্তু মুন্ডারা মেনে নিতে পারেনি। এই যে দীর্ঘদিনের খুদকাঠি প্রথার অবলুপ্তি ঘটলো, যৌথ মালিকানার বদলে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠা হলো, এটা কিন্তু তারা মেনে নিতে পারেনি। তাই তারা ব্রিটিশ শাসনের প্রতি ক্ষুব্ধ ছিল। দ্বিতীয়ত, এই যে মুন্ডাদের যে জমি জমা অন্যান্য উপজাতি বিদ্রোহগুলোর মতো, তারা যে অনেক পরিশ্রম করে যে জমি জমাগুলো কিছুটা বের করেছিল, মানে অনুর্বর জমিকে উর্বরা জমিতে রূপান্তরিত করেছিল, সেই জমিতে ব্রিটিশ এবং তাদের দোসর জমিদার মহাজনরা সেখানটাকে হাত বাড়ালো, ভূমি রাজস্বের হার তারা বৃদ্ধি করলো, অত্যাধিক রাজস্বের চাপিয়ে দিল তাদের উপর, অত্যধিক রাজস্বের হার বৃদ্ধি, তারপরে একইভাবে বিভিন্ন উপায়ে কর আদায় করা হতো তাদের, নানানভাবে তাদের ঠকানো হতো বিভিন্নভাবে। তারপর তাদের ওই আসামে তখন ব্রিটিশরা, তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা, বিশেষ করে আসাম এই অঞ্চলটাতে তারা চা বাগান চালু করেছে ব্রিটিশরা। চা একটি অর্থকরী বাণিজ্যিক ফসল, তোমরা জানো। তো সেই চা বাগানে কাজ করবার জন্য প্রচুর লেবারের দরকার হয়। তো ব্রিটিশরা করলো কি, এই ছোটনাগপুর অঞ্চলের মুন্ডাদের তাদের লোভ দেখালো যে আসামের চা বাগানে কাজ করলে তাদের অনেক অর্থ দেওয়া হবে, অনেক মাইনে, অনেক মজুরি দেওয়া হবে, তারা অনেক ভালোভাবে থাকবে সেখানটায়। তারা এইভাবে বিভিন্ন লোক দেখিয়ে অনেক মুন্ডাদের কিন্তু সেখানটায় নিয়ে যাওয়া হবে। লক্ষ্য করে দেখবে যদি চা বাগানগুলোতে কিন্তু বেশিরভাগই কিন্তু সেখানে কাজ করে তারা কিন্তু উপজাতি সম্প্রদায়ের মানুষগুলোই তারা কাজ করে। প্রত্যেকটা আমাদের যে নর্থ বেঙ্গল রয়েছে অন্যান্য চা বাগানগুলোতে, সেখানে উপজাতি সম্প্রদায়ের মানুষগুলো কিন্তু কাজ করে। তো তাদেরই যে চা বাগানে কাজ করার বেশি মজুরির লোক দেখিয়ে তাদের নিয়ে গেল চা বাগানে নিযুক্তি, প্ররোচনা দিয়ে, তাদের এই যে প্রলোভন দিয়ে, প্ররোচনা বলবো না, প্রলোভন, বেশি অর্থের লোভ দেখিয়ে প্রলোভনের ফাঁদে ফেলে তাদের দেওয়া হবে অনেক কিছু, অনেক প্রচুর অর্থ দেওয়া হবে, প্রচুর মজুরি দেওয়া হবে। সেখানটায় নিয়ে কিন্তু তাদের কিন্তু সেই কথা মতো কিন্তু মজুরি দেওয়া হলো না, তাদের কিন্তু ঠকানো হলো। এটাই তারা ক্ষুব্ধ হয়ে গেছে। এবং তারপর যেটা বললাম, তাদের ক্ষেত্রে একটা আরো বেশি করে যেটা কাজ করেছিল মুন্ডাদের ক্ষেত্রে, অন্যান্য উপজাতি বিদ্রোহগুলো তো ছিলই, কিন্তু মুন্ডাদের ক্ষেত্রে এটা আরো
বেশি হয়েছিল সেটা হলো খ্রিস্ট ধর্মে রূপান্তরিত করবার জন্য। খ্রিস্ট ধর্মে রূপান্তরণ বা ধর্মান্তকরণ, খ্রিস্ট ধর্মে ধর্মান্তকরণ আমরা লিখি, আর লিখি খ্রিস্ট ধর্মে ধর্মান্তকরণ। খ্রিস্ট ধর্মে ধর্মান্তকরণ আমরা বারবার বলছি যে এটা কিন্তু মুন্ডা বিদ্রোহের একটা অন্যতম চরিত্র। এর মধ্যে একটা ধর্মীয় চরিত্র লক্ষ্য করা যায়। অন্যান্য ধর্মেও কম বেশি ছিল, কিন্তু অন্যান্য ধর্মে তো আমরা এই জিনিসটা দেখিনি। উপজাতি সম্প্রদায় মানে অন্য ধর্ম মানে উপজাতি সম্প্রদায়ের বিদ্রোহগুলোর কথা আমরা বলছি, সেখানটায় কিন্তু কোনো জায়গায় আমরা দেখিনি যে আলাদা করে তারা একটা ধর্ম তৈরি করলো বা কেউ নিজেকে ঈশ্বরের দূত হিসাবে কেউ বর্ণনা করলো। কোনো উপজাতি বিদ্রোহে কিন্তু আমরা এটা দেখিনি। তো এইখানটায় আমরা দেখলাম বিরসা মুন্ডা নিজেকে ধরতি আবা, ঈশ্বরের জনক বা ঈশ্বরের দূত হিসাবে নিজেকে তিনি ঘোষণা করলেন যে তার মধ্যে অলৌকিক ক্ষমতা রয়েছে। তার মধ্যে এর মধ্যে একটা ঐশ্বরিক চরিত্র, একটা দৈবিক ক্ষমতা, ধর্মীয় চরিত্র কিন্তু মুন্ডা বিদ্রোহের মধ্যে আমরা লক্ষ্য করি। সেই জন্য আমি আগেই বললাম যে মুন্ডারা বিশেষ করে এই বিদ্রোহের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের লক্ষ্য অন্যতম একটা আক্রমণের লক্ষ্য হয়ে গেছিল গির্জাগুলো, খ্রিস্টান গির্জাগুলো। হ্যাঁ, কারণ ওটা ধর্মীয় কেন্দ্র, ধর্মীয় স্থান, খ্রিস্টানদের ধর্মীয় স্থান গির্জাগুলো। তো সুতরাং তাদের একটা ধর্মান্তকরণ করার ফলে তাদের একটা খুব জমে গেছিল খ্রিস্টান মিশনারিদের উপর দিয়ে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমরা বিশ্লেষণ করলে মুন্ডা বিদ্রোহের এখান থেকে আমরা এই বিষয়গুলো উঠে আসে। তো এরপর যদি আমরা মুন্ডা বিদ্রোহের গুরুত্ব আমরা আলোচনা করি, মুন্ডা বিদ্রোহের গুরুত্ব আলোচনা করলে আমরা পাশাপাশি আরো একটা জিনিস, যে প্রথমে কিন্তু এই মুন্ডারা কিন্তু বিদ্রোহের পথে পা বাড়ায়নি। কিন্তু তারা প্রথমে মহারানীর কাছে অনেক দরবার করেছে যে তাদের উপর যে অত্যাচার হচ্ছে তাদের জমি জমা ফিরিয়ে দেওয়া হোক। হ্যাঁ, যে জমি জমাগুলো জোর করে দখল করে রেখেছে এই বহিরাগতরা, তাদের সেই জমি জমাগুলো যারা তারা পৈতৃকভাবে দীর্ঘদিন ধরে ভোগ করে এসছে সেই জমি জমা ফিরিয়ে দেওয়া হোক। তাদের উপর যে বিভিন্ন অত্যাচার হচ্ছে এই নিয়ে তারা কিন্তু দরবার করেছে সরকারি মহলে। কিন্তু তাদের সেই আবেদনে ব্রিটিশরা যখন কোনো কর্ণপাতই করেনি, তখনই সেই 1899-এর 24শে ডিসেম্বর তারা কিন্তু বিরসা মুন্ডার নেতৃত্বে, যেখানে গয়া মুন্ডা ছিল সেনাপতি, তারই নেতৃত্বে বিদ্রোহের পথে পা বাড়ায় এবং বিদ্রোহটা শেষ পর্যন্ত জানুয়ারি মাসে 1900 সালের জানুয়ারি মাসে বিদ্রোহ কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। তো যাই হোক, সেই মুন্ডা বিদ্রোহের আমরা যদি গুরুত্বের কথা আলোচনা করি, এটাও যেহেতু কৃষক বিদ্রোহ, কৃষক ছিল তারা প্রত্যেকেই, তাই অধ্যাপক নরহরি কবিরাজ এটাকেও এটি কৃষক বিদ্রোহ হিসাবে বর্ণনা করেছেন। আর যেহেতু এরা উপজাতি সম্প্রদায়ের মানুষ, তাই বলা বাহুল্য এটি একটি উপজাতি বিদ্রোহ এবং উপজাতি সশস্ত্র, তারা অস্ত্রশস্ত্র নিয়ে বিদ্রোহ করেছে। সুতরাং এটাও একটি উপজাতি সশস্ত্র বিদ্রোহ। পরবর্তীকালে ব্রিটিশ সরকার, এই বিদ্রোহের পরবর্তীকালে ব্রিটিশ সরকার কি করলো, ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট বা প্রজাস্বত্ব আইন পাশ করলো 1908-এ। ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট বা বাংলা এটাকে যদি বলা যায় প্রজাস্বত্ব, সত্ব মানে অধিকার, প্রজাস্বত্ব আইন। এই ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট পাশ করা হলো। পাশ করে মুন্ডাদের যে খুদকাঠি প্রথা, সেটা কিছুটা হলো, যে খুদকাঠি প্রথা মানে সেই যে যৌথ মালিকানা ব্যবস্থা ছিল, সেই খুদকাঠি প্রথা কিন্তু কিছুটা স্বীকার করে নেওয়া হলো। এই খুদকাঠি প্রথা, যেটা আগে ব্রিটিশরা এসে খুদকাঠি প্রথাটাকে ব্যক্তিগত মালিকানা, মুন্ডাদের ভাষায় সেটাকে বলা হচ্ছিল মাঝি হাম বলা হচ্ছিল। এই যে মাঝি হাম বলা হচ্ছিল, ওটাকে বলা হচ্ছিল খুদকাঠি প্রথা, যৌথ মালিকানা মানে অনেকজন মালিক, যৌথ মানে অনেকজন, তারা সবাই মিলে চাষ করতো, অনেক মানুষ, সবাই মানে অনেক মানুষজন, একাধিক মানুষ মিলে জমিতে চাষ করতো। তারপর তারা সেই ফসলগুলো তারা ভাগ বাটোয়ারা করে নিত। ব্রিটিশরা সে কি করলো, সেখানটায় ব্যক্তিগত মালিকানা মুন্ডাদের ভাষায় যেটাকে বলা হচ্ছে মাঝি হাম বলা হচ্ছে। তো এই বেঙ্গল টেনান্সি অ্যাক্ট আর ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট বা প্রজাস্বত্ব আইন পাশ করে মুন্ডাদের খুদকাঠি প্রথায় কিন্তু কিছুটা হলেও ব্রিটিশরা স্বীকৃতি দিল এবং তাদের ওপর যে আরো যে সমস্ত সমস্যাগুলো ছিল সেই সমস্যা সুরাহা করবার জন্য ব্রিটিশ সরকার নজর দিল
ইতিমধ্যে সে বিদ্রোহ সেই সময়টায় সামরিক শক্তি দিয়ে বিদ্রোহ দমন করা হয়েছিল। বিদ্রোহ দমন করাতে প্রচুর বিদ্রোহীরা মারা যায়, অনেককে গ্রেপ্তার করা হয় এবং এই যে বিরসা মুন্ডা, যে মুন্ডা বিদ্রোহের যে প্রধান, সে বিরসা মুন্ডাকে রাঁচি জেলে আটকে রাখা হয়েছিল। কিন্তু তিনি কলেরা রোগে মাত্র 25 বছর বয়সে, খুবই অল্প বয়স, কিন্তু সেই বয়সেও দেখো বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বুক চিতিয়ে তিনি লড়াই করেছিলেন এবং সেই লড়াইটা তাদের কি ছিল? স্বাধীনতার জন্য লড়াই। উপনিবেশিক তো ছিলই, শোষণ, সেই প্রত্যেকটা বিদ্রোহই তাদের ঔপনিবেশিক শোষণ যে শুরু হলো, সেখানে কিন্তু পরবর্তীকালে স্বাধীনতার স্বপ্ন কিন্তু জুড়ে গেছিল। তাহলে এই যে অশিক্ষিত মানুষগুলো, যাদের আমরা বলছি লেখাপড়া জানে না ইত্যাদি কিছু, তারা দেখো অত আগে তারা কিন্তু স্বাধীনতার জন্য তারা না করে দিয়েছিল। যে বললাম দেখো সেখানটায় যে আমরা ব্রিটিশদের খাজনা দেবো না, আমরা স্বাধীন, এটা তো আমাদেরই জায়গা, আমরা দীর্ঘদিনই করেছি, ব্রিটিশরা বরং জোর করে এসছে এখানটায়, তারাই আমাদের পরাধীন তৈরি করেছে। সুতরাং তাদের মধ্যে যে স্বাধীনতার স্পৃহা, যে যাদের আমরা অশিক্ষিত উপজাতি সম্প্রদায়ের মানুষ বলছি, তাদের সেই মানুষগুলোর মধ্যে দেখো লেখাপড়া নেই, তবু তাদের মধ্যে স্বাধীনতা যে মানুষের সবচেয়ে বড় পাওনা। এই বাস্তব পৃথিবীতে মানুষের সবচেয়ে বড়, মানুষ জন্মক্ষেত্রেই স্বাধীন হবে, এটাই স্বাভাবিক। তো সেই জায়গায় ব্রিটিশরা তাদের সামরিক শক্তি প্রয়োগ করে, উপনিবেশিক শক্তি প্রয়োগ করে বিভিন্ন দেশেই তারা দখল করে রেখেছিল। আমাদের দেশে এই মুন্ডা বিদ্রোহ তার একটা অন্যতম নমুনা, যে কীভাবে স্বাধীনতা স্পৃহা এই সমস্ত উপজাতি সম্প্রদায়ের মধ্যে হয়েছিল, যেটা আমাদের মতো তথাকথিত শিক্ষিত মানুষের কাছে একটা বিরাট শিক্ষা ছিল। এইভাবেই মুন্ডা বিদ্রোহ শেষ পর্যন্ত শেষ হয়ে যায়। তো আমাদের সমস্ত যে উপজাতি বিদ্রোহগুলো, তোমাদের তৃতীয় চ্যাপ্টারটা মোটামুটি শেষ। একটুখানি খালি শর্ট কোশ্চেনের জন্য হয়তো, বা কখনো আসতেও পারে চারের জন্য, রংপুর বিদ্রোহ একটু আলোচনা করে নিন তোমাদের। এটা 1783 সালে হয়েছিল। এটা মূলত দিনাজপুর, মানে অবিভক্ত তখন যে বাংলাদেশ, যে বাংলা এখনকার বাংলাদেশে পড়েছে রংপুর, দিনাজপুর, আমাদের যেমন এদিকে দিনাজপুর রয়েছে, বাংলাদেশের ওদিকেও দিনাজপুর রয়েছে। তো সেই অবিভক্ত বাংলাদেশে রংপুর, দিনাজপুরে সেখানটায় ওয়ারেন হেস্টিংসের নিযুক্ত করা এক জোরদার ইজারাদার, তার নাম ছিল দেবী সিং। দেবী সিং তার নাম ছিল, কিন্তু তিনি তার আচার আচরণ মোটেই দেব বা দেবীর মতো মোটেই ছিল না, বরঞ্চ তিনি একবারে ব্রিটিশের সত্যিকারের যে যোগ্য লোক দেবী সিং, যার জন্য পরবর্তীকালে দেখা যায় যে ব্রিটিশরা দেবী সিংকে রাজা উপাধিতে ভূষিত করেছিল। তো সেই দেবী সিং তিনি সেই রংপুর, দিনাজপুর অঞ্চলের সেই জায়গাগুলোকে, একবারপুর এই অঞ্চলটা তিনি ইজারা নিলেন। ইজারা নিয়ে ওই অঞ্চলের সমস্ত তিনি মানে ভীষণভাবে অত্যাচার শুরু করলেন ওই অঞ্চলের কৃষকদের। শুধু কৃষকদের বললে ভুল হবে, জমিদারদের উপর অত্যাচার করলেন। জমিদাররা যদি ওই অঞ্চলে জমিদারদের উপর নির্ধারিত খাজনা যদি জমিদাররা দেবী সিংকে আদায় করে না দিতে পারতো, তাহলে সেই জমিদারি বাজেয়াপ্ত করা হয়ে যেত, সিজ করে নেওয়া হতো। অর্থাৎ সেই জমিদারকে সরিয়ে সেখানটায় অন্য জমিদার বসানো হতো। তাহলে তিনি শুধু কৃষকদের কাছে নয়, জমিদারদের কাছেও, কোনো জমিদারদের কাছেও তিনি ত্রাস ছিলেন। তার এই খাজনার অত্যাচারে বা রাজস্বের অত্যধিক চাপে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছিল। তারা সেই খাজনা দেবার জন্য তারা যেত কোথায়? তারা যেত সেই মহাজনদের কাছে। মহাজনরা তারা সেখানটায় কিন্তু বসে আছে সেই ফাঁদ পেতে, ঋণের জালে, ঋণের ফাঁদে তারা এই সমস্ত সহজ সরল মানুষগুলোকে নিঃস্ব করে দিত। এবং শোনা যায় যে মানে কেউ কেউ নিজের ছেলে মেয়েদের পর্যন্ত বিক্রি করে দিতে বাধ্য হতে দেবী সিংয়ের হাত থেকে, দেবী সিংয়ের খাজনা বা তার অত্যাচারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। হ্যাঁ, তো যাই হোক, মানে তিনি যে একজন ভয়ঙ্কর মানুষ ছিলেন, হ্যাঁ, অত্যাচারী মানুষ ছিলেন, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তো এই 1783 সালে ওই অঞ্চলের সমস্ত মানুষরা তারা কি করলো? কাকিনা, ডিবলা, এই অঞ্চলের মানুষরা তারা এই দেবী সিংয়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো। তেপা গ্রামে মিলিত হলো তারা। তেপা নামক একটা গ্রাম ছিল, সেখানে মিলিত হয়ে তারা ঠিক করলো যে আমরা আর দেবী সিংকে খাজনা দেব না। ওই অঞ্চলের সমস্ত মানুষরা তারা 1783 সালে জানুয়ারি মাসে তারা সেই সময় বিদ্রোহ করলো। বিদ্রোহের যে নেতা ছিলেন এটা তোমাদের জানা জরুরি, কত সালে এবং নেতা কে ছিলেন, এটা শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এইখানটায় লিখি নুরুল উদ্দিন।
এবং তার যে সহযোগী ছিলেন দয়ারাম শীল। এই অঞ্চলের মানুষরা নুরুল উদ্দিনকে নবাব ঘোষণা করলো, ঘোষণা করে তারা বলল যে আমরা আর খাজনা দিচ্ছি না দেবী সিংকে, আমরা স্বাধীন, আমরা দেবী সিংকে কোনো খাজনা দেব না। তখন ওই অঞ্চলের দিনাজপুর রংপুর অঞ্চলের কালেক্টর ছিলেন গুডল্যান্ড, ইংরেজ অফিসার গুডল্যান্ড ছিলেন। পরবর্তীকালে তখন ব্রিটিশরা যখন এই ম্যাকডোনাল্ডের নেতৃত্বে, ইংরেজ সেনাপতি ম্যাকডোনাল্ডের নেতৃত্বে তারা যখন সেই বিদ্রোহীদের দমন করতে এলো, তখন এই মোগলহাটের যুদ্ধে পাটগ্রাম এবং মোগলহাটের যুদ্ধ হলো। সেই যুদ্ধে কিন্তু শেষ পর্যন্ত এই রংপুরের বিদ্রোহীরা পরাজিত হলো। কিন্তু তাদের এই যে লড়াই, তাদের এই যে সংগ্রাম, তাদের মধ্যেও এই যে স্বাধীনতার স্পৃহা, বিভিন্ন জায়গাতেই দেখা গেছে যে মানুষগুলো যখন এরকম অত্যাচারিত হয়েছে, তারা কিন্তু কিছুদিনের জন্য, সেটা 2-4-10 দিনের জন্য হলো, তারা কিন্তু নিজেদের স্বাধীন ঘোষণা করেছে। কারণ এই একটা জিনিস তারা বুঝতে পেরেছিল যে তারা এই দেশের মানুষ ব্রিটিশরা বাইরের থেকে এসছে, তাদের জোর করে তাদের পরাধীন করে রেখেছে। সুতরাং এই অনুভূতিটা কিন্তু তাদের মধ্যে ছিল, স্বাধীনতার স্পৃহাটা কিন্তু তাদের মধ্যে ছিল। তাদের হয়তো সেই স্বাদটা ছিল, সাধ্যটা ছিল না, কিন্তু ভেতরে সেই স্বাধীনতার স্পৃহাটা কিন্তু সবার মধ্যে ছিলই। সেটাকেই আস্তে 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 দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে 200 বছর লেগেছে, তারপর সেটাকে একটা বড় রূপ দান করে আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা পেতে। তাহলে এই গেল রংপুর বিদ্রোহ। আর একটা তোমাদের বলবো, সেটা হলো, তাহলে এই চ্যাপ্টারে মোটামুটি শেষ হয়ে যাবে টুকরো কথাগুলো। সেটা হলো ভিল বিদ্রোহ। ভিল বিদ্রোহ এটা হয়েছিল 1819-এ। এই ভিল বিদ্রোহ মূলত গুজরাট এবং মহারাষ্ট্রের খানদেশ অঞ্চলে ভিল্লা উপজাতি তারা ওই অঞ্চলটায় পাথুরে জমিতে কোনোরকম পাথুরে জমিকে, অনুর্বর জমিকে উর্বরা জমিতে চাষাবাদ করার চেষ্টা করতো। কিন্তু সেখানটাও ব্রিটিশ সরকারের শোষণ, অত্যাচার, খাজনার চাপ ছিল ভীষণভাবে। শেষ পর্যন্ত তারা বিদ্রোহ করতে, একাধিক বিদ্রোহ হয়। তার মধ্যে এই 1819 সালের বিদ্রোহটাই সবচেয়ে উল্লেখযোগ্য। তাদের বিদ্রোহের নেতা ছিলেন, তার নাম ছিল শেওয়ারাম। ঠিক আছে? তো মূলত এই আমাদের তৃতীয় অধ্যায়ে যে উপজাতি বিদ্রোহ প্রতিরোধ এবং বিশ্লেষণ বিভিন্ন আমরা দেখলাম বৈশিষ্ট্য, তো সেই আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে গেল। তোমরা অনেক কিন্তু এর মধ্যে অনেক নাম পেয়েছো, তোমরা অনেক তারিখ পেয়েছো, বিদ্রোহের তারিখ। প্রথমেই তোমাদের বলেছিলাম যে প্রত্যেকটা বিদ্রোহে কত সালে বিদ্রোহ হয়েছিল, বিদ্রোহগুলোর কেন্দ্র, কারণ বিদ্রোহের কেন্দ্রগুলো আরো ইম্পর্টেন্ট তোমাদের, শুধু শর্ট কোশ্চেনের জন্য নয়, অনেক সময় তোমাদের ম্যাপ পয়েন্টিং এ থাকে, আমি বলেছি বিদ্রোহের কেন্দ্রগুলো, এবং বিদ্রোহীদের অবশ্যই নাম, বিদ্রোহের নেতৃবৃন্দের নামগুলো তোমাদের মনে রাখতে হবে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে। আর এমনি তো তোমাদের বিদ্রোহের কারণ, বিদ্রোহের বৈশিষ্ট্য, কোনো একটা বিদ্রোহ দিয়ে দিতে পারে 4 নম্বরের জন্য তোমাদের মাধ্যমিকে, তোমার দুটো বিদ্রোহ একসঙ্গে দিয়ে 8-এর কোশ্চেন 4+4 করে দিতে পারে। তো এগুলো তোমরা দেখবে। টেক্সট বইগুলো প্রথমে খুঁটিয়ে দেখবে ভালো করে। প্রত্যেকটা টেক্সট বইয়ে কিন্তু পয়েন্ট করে সুন্দর সুন্দর দেওয়া রয়েছে। তো তারপরেও আমি বলবো যে পয়েন্টের ওপর জোর দিবে না, বিষয়বস্তুটার উপর জোর দাও। পয়েন্ট তুমি নিজেই তৈরি করতে পারবে। বইয়ে কি পয়েন্ট দেওয়া আছে সেই শব্দটা তুমি নিজেই তৈরি করতে পারবে। কোথাও দেওয়া আছে, হয়তো কোনো বই দেওয়া আছে যে বিদ্রোহের ব্যর্থতা, তুমি ব্যর্থতার নাম মনে রাখলে তুমি বুঝতে পারলে যে বিদ্রোহটা ব্যর্থ হয়েছিল, ফেলিওর হয়েছিল, তুমি সেখানটা দিয়ে দিতে পারো বিদ্রোহের সীমাবদ্ধতা, বিদ্রোহের ত্রুটি। অর্থাৎ তুমি যদি বিষয়বস্তুটা বোঝো, তাহলে পরীক্ষা হলে তুমি সেই শব্দটা, পয়েন্ট তৈরির শব্দটা তুমি নিজেই তৈরি করতে পারবে, তার জন্য তোমাকে মাথা ঘামাতে হবে না। কিন্তু তুমি যদি পয়েন্টের উপর জোর দাও শুধু, তাহলে কিন্তু পরীক্ষা হলে কোনো কারণে কিন্তু তুমি বিষয়বস্তুটা ভুলে গেলে কিন্তু গুলিয়ে যাবে। তো যাই হোক, আশা করি আমাদের প্রায় সময় একদমই শেষ হয়ে গেল। পরের দিন আমরা চেষ্টা করবো, যদি সময় পাই, আমরা যদি আসি, তাহলে তোমাদের লেখায় এবং রেখায় সেই যে ভারতীয় যে জাতীয়তাবাদ, সেই অংশটা আমরা ধরার চেষ্টা করব। যেখানটায় আনন্দ মঠ রয়েছে, বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠ রয়েছে, তারপর তোমরা জানো স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া রয়েছে। এছাড়াও লেখার ক্ষেত্রে এটা গেল, রেখার দিকে যদি বর্ণনা করো, রেখা মানে পেইন্টিং, ছবির কথা আমরা বলছি। অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা বিখ্যাত ছবি, তার কি ভূমিকা এই আন্দোলনের ক্ষেত্রে, জাতীয়তাবাদ জাগরণে কি ভূমিকা ছিল। গগনেন্দ্রনাথ ঠাকুর যে বিভিন্ন ব্যঙ্গচিত্র এঁকেছিলেন, কেন শুধু ব্যঙ্গচিত্রগুলো, সেগুলো কি শুধুই হাসি ঠাট্টা হালকা রঙ্গ রসিকতার জন্যই তিনি সেগুলো এঁকেছিলেন, তার একটা গভীর তাৎপর্য ছিল। সেই বিষয়গুলো আমরা আগামী দিন লেখায় এবং রেখায়
এটা কিন্তু তোমাদের আমরা আলোচনা করব, এবং এটা তোমাদের আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু যে সমস্ত কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, সব কোশ্চেনই গুরুত্বপূর্ণ, কোনোটাই আলাদা করে বলার কিছু নেই। তবুও তার মধ্যেও যদি আরও যদি বলা যায় তাহলে এই টপিকসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা বাড়িতে একটু পারলে দেখে রাখবে আগের থেকে, তাহলে সেদিন যখন আমরা পড়াবো বিষয়বস্তুটা নিশ্চয়ই আরও বুঝবে। তো এই বলে আজকের মতো সময় শেষ, আমি এখানেই শেষ করছি। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, এবং অবশ্যই বাড়িতে কিন্তু পড়াশোনা করবে। প্রত্যেকটা দিন কিন্তু তোমাদের শেষ হয়ে যাচ্ছে, মানে তোমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষার কাছাকাছি আসছো। আর কোনো গুজবে কান দেবে না, ধরে রাখো সময় মতোই মাধ্যমিক পরীক্ষা হবে। ঠিক আছে, ভালো থাকবে।